কি ব্যাপার? কয়টা বাজে? বেলা 9টা বাজে, এখনো দেখি ঘুম থেকে উঠে নাই, উঠান খালি, বাড়ি খালি, নাস্তা মাস্তা বানায় নাই। এ কি নবাবজাদি আইছে নাকি আমার ঘরে? এই তুহিন, কই? এই যে নবাবজাদি হারামজাদি, হ্যাঁ কয়টা বাজে? কি করতেছি? তোমার আদর্শ হাত করতেছি। কয়টা বাজে? নাস্তা বানাইবো কে? বাড়ির বউ বাড়িতে আইছে, এখন আমারে নাস্তা বানায় খাওয়াইবো। তুই কি চাস তরে আমি নাস্তা বানায় খাওয়াবো? মা, আমি তো এই বাড়ির নতুন বউ। আমি সকালে উঠে একবার ভাবছিলাম যে আমি রান্নাটা বসাই দিই, কিন্তু কি থেকে কি রান্না করব আমি কিছু বুঝতেছিলাম না। আর আপনিও ঘুমাচ্ছিলেন, আপনাকে যে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করব সেই সাহসটা আমার হয়নি, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি উঠে আমাকে যেটা রান্না করতে বলবেন সেটাই রান্না করে আপনাকে দিব। আমি শুয়ে রয়েছি, আমি এই বাড়ির মুরব্বী। তুই কোনখানকার জমিদারের মাইয়া জমিদার? হ্যাঁ, তুই 9টা পর্যন্ত শুয়ে থাকবি? তুই আমায় ডাকতে পারলি না? আমার রান্নাঘরে চাল ডাল কাঁচামরিচ তেল সবকিছু আছে, তুই কেন রান্না করলি না? মা, রান্নাঘরে যে সবকিছু রাখা আছে আমি সত্যি জানতাম না। আমি যদি জানতাম তাহলে কখনোই আপনার জন্য অপেক্ষা করতাম না, আমি রান্না করে সব রেডি করে রাখতাম। এতক্ষণ আমি যা করলাম এটা হলো নমুনা নমুনা, এরপরে হবে সিনেমা সিনেমা। হাতের জায়গায় হাত থাকবে না, পায়ের জায়গায় পা থাকবে না, বুঝছাস? যা এবার রান্নাঘরে যা, রান্না করতে যা। ঠিক আছে মা, আমি এখনই রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেলছি। এই তোর কারণে, আজকে তোর কারণে আমার ছেলে এই প্রথম নাস্তা না খেয়ে অফিসে গেছে। আমি মা থাকতে এতদিন নাস্তা বানাইছি, এখন তো আমি নাস্তা বানাবো না। এখন দায়িত্ব তোর, আমার পোলারে নাস্তা বানাইয়া খাওয়াই অফিসে পাঠাবি, আমারে ডাকবি, আমারে দিবি, সবকিছু তুই করবি। যা তাড়াতাড়ি নাস্তা বানা, আমি একটু আসতেছি, খামু, খিদা লাগছে। মা, রান্না শেষ, আপনার জন্য খাবার রেডি করছি, খায়া যান। আপনার খাওয়া শেষ হলে আপনার ছেলের জন্য অফিসে খাবার নিয়ে যাব। বাহ 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 বাহ, এত অল্প সময়ে এত কিছু রান্না করে ফেলছো, যাক খুশি হইলাম। সব সময় এরকম রান্না কইরা সব তৈরি কইরা আমারে ডাকবা, আমি খামো, আমি খুশি থাকলে সবকিছু ভালো থাকবো। মা, আমি সবকিছু বুঝতে পারছি, সংসারের সমস্ত কাজ কাম করা এটা তো আমারই দায়িত্ব, আপনার কোনো কষ্ট করতে হবে না। এই যে আমি আপনার বাড়িতে বউ হয়ে চলে আসছি, এখন থেকে বাড়ির সমস্ত কাজ কাম আমিই করব, আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন। আয় আয় হারামজাদি, সকালে তোরে আমি এই রান্না নিয়ে বকছি বইলা তুই এত ঝাল দিবি যাতে আমি খাইতে না পারি। শয়তানি শুরু হয়ে গেছে না? ওই হারামজাদি, তুই ইচ্ছা করে তরকারিতে ঝাল দিছস, আমি যেতে না পারি। ওই হারামজাদি, ঝাল দিছস কেন? হ্যাঁ কেন ঝাল দিছস? আমার বিশ্বাস করেন, আমি তো তরকারিতে কোনো ঝাল দেই নাই, তাছাড়া আমি নিজেও তো ঝাল খাইতে পারি না, আমি কেন ঝাল দিতে যাবো আপনারে? এই হারামজাদি, তাহলে কি আমি মিথ্যা মিথ্যা কইতেছি? বানায় বানায় কইছি আমি রান্না করছি তরকারি? হ্যাঁ, ওর মুখে মুখে তর্ক করস, ঝাল দাস আবার। মা, এই বাড়িতে আমি নতুন বউ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার তো দায়িত্ব আমার ভুল ত্রুটিগুলো আমারে বুঝাই দেওয়া, আমার কাজ শেখানো। তা না করে আপনি শুরু থেকে আমার উপর অত্যাচার করতেছেন, মারধর করতেছেন। আমার ভুল হইলে আপনি আমার বুঝাই দিবেন, আপনি আমার কেন এত মারেন? মা, আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন আপনি কি ঠিক করতেছেন? বেশি কথা কইলা না একটা গলায় পাড়া দিয়া মাইরা ফেলামো। আমার পোলারে ভুল ভাল বুঝাইয়া তুই এই বাড়ির বউ হইছস, আবার মুখে মুখে তর্ক করস। তোর মতো ছোট লোকের বাচ্চারে তো কোনোদিনও আমি এই বাড়ির বউ বইলা আনতাম না। যা এক্ষুনি একটা কাঁচামরিচ দিয়া, বেশি কাঁচামরিচ দিবি না, ডিম ভাজা নিয়ে আয়, আমি ওই ডিম দিয়া ভাত খামো, ঝালের ভাত আমি খামো না। ডিম ভাজা নিয়ে যা।
আবার বসে রয়েছে। যা যা হারামজাদি, যা তাড়াতাড়ি আন। খিদা নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, ঝাল দিছে। ঝালওয়ালা তরকারি আমি খাইতে পারি না। কি তুইন ভাই, বাড়িতে নতুন বউ, এত ছোট ব্যাগে বাজার নিলে হবে? আরে বড় ব্যাগে ব্যাগ ভরে বাজার নিতে হবে। মশি ভাই, অফিস থেকে ছুটি নিয়ে আসলাম, বাড়ি ফেরার পথে কিছু সবজি পছন্দ হলো, তাই সবজি নিয়ে আসলাম। বুঝতে পারছি, তবে তোমাকে আমি কিছু টিপস দেই, যেটা ডাক্তার হিসেবে আমার দেওয়া উচিত। তা তো অবশ্যই। তা কি কি মেনে চলতে হবে একটু শুনি। হাতে যেহেতু বাজার আছে, বেশি সময় দিতে পারবো না, শর্টকাটে বললে আমি খুশি হব। কারণ অনেক মেয়েরা আছে টানা 2 থেকে 3 বছর পিল খেতেই থাকে, এতে বাচ্চা নেওয়ার রিস্ক থেকে যায়। তাই আমি বলছিলাম কি, যেহেতু ইঞ্জেকশনের নিয়মকানুন চলে আসছে, পিলের থেকে এটা অনেক বেটার। তাই তোমরা যদি রাজি থাকো, সময় করে আমার সাথে ক্লিনিকে গিয়ে এই পদ্ধতি ব্যবহার করতে পারো। আরে এতে দুজনেরই লাভ, কোনো ঝুঁকি থাকলো না, শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকো। তোমার কথায় আমি একমত। তুমি যে কথাগুলো বলছো, যে পদ্ধতির কথা বলছো, সেই পদ্ধতি নিতে আমি প্রস্তুত। তবে এখন আর তোমাকে সময় দিতে পারতেছি না, বুঝতেই তো পারতেছো, ঘরে আমার নতুন বউ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। নতুন বিয়ে করছে তো। কি ব্যাপার, তুমি মন খারাপ করে এখানে বসে আছো? চুপ করে আছো কেন? আচ্ছা, বুঝতে পারছি। আজকে তোমার আব্বা মা বেঁচে থাকলে তোমার বিয়ের মধ্যে আসতো, তারা থাকতো, সবাই মিলে কথা বলতো, তাদের কথা মনে করে তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো? আচ্ছা, আমি বউ হয়ে যে তোমার বাড়িতে আসছি, এটা কি আমার অপরাধ? তুমি এসব কি বলছো? তুমি আমার বাড়িতে বউ হয়ে আসছো, এতে অপরাধ হবে কেন? আচ্ছা, আমার মা কি তোমাকে কিছু বলছে? না, আমাকে কেউ কিছু বলেনি। হয়তো এই বাড়িতে তোমার বউ হয়ে কোনো ধনীর দুলালি আসার কথা ছিল, সেই জায়গায় আমি চলে আসছি, এজন্য আমার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। কিছু একটা হয়েছে, সে আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যদি আমাকে খুলে না বলো, তাহলে আমি বুঝবো কিভাবে? না, তেমন কিছুই না, আসলে মা বাবার কথা অনেক মনে পড়ছিল, তাই একটু মন খারাপ হচ্ছিল। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? আমি তো ভেবেছিলাম দুপুরে তোমার জন্য খাবার নিয়ে যাব। আমি অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে আসছি, নতুন বিয়ে করছি, বাড়িতে আমার নতুন বউ, তাকে একটু সময় দিতে হবে না আমার? তুমি ছুটি নিয়ে আসছো, ভালো হয়েছে। অন্তত এই 5টা দিন তো তুমি বাড়িতে থাকতে পারবা, আর বাড়িতে থাকলে ভালো মন্দ অনেক কিছুই তোমার চোখে পড়বে। আমার যা বোঝার আমি বুঝে গেছি, তোমাকে আর কিছু বলতে হবে না। আসো তো আমার সাথে, ওঠো। মা, মা একটু বাইরে আসো তো। কি ব্যাপার, কি হয়েছে? তুই না অফিসে গেলি? মা, মাত্র বাড়িতে আসছি এবং বিয়ের জন্য 5 দিনের ছুটি নিয়ে আসছি। এটা তুই কি করছস? তোর ছুটি নেওয়ার কোনো দরকার ছিল? 5টা দিন ছুটি মানে 5,000 টাকা কম পাবি। শুধু শুধু ছুটি নেওয়ার দরকার ছিল? তুই আমাকে জিজ্ঞেস করছস? এখন বিয়ে করছস না? টাকার দরকার না? ছুটি নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে তারপর ছুটি নিবি, সংসার চালাতে হবে না? মা, আমার ছুটি অফিস থেকে এমনিতেই দিয়েছে। আমার ছুটির কারণে আমার বেতন থেকে আমার অফিস কোনো টাকা কাটবে না। তোমার তো এত চিন্তা করার কিছু নেই, সংসার তো আমি চালাই, সংসার তো তুমি চালাও না, তোমার এত চিন্তা কিসের? সংসার তুই চালাস দেখে আমার এই সংসারে কোনো কথা বলার অধিকার নেই? তোর এই নতুন বউয়ের সামনে আমাকে খোঁটা দিয়ে কথা বলছিস? 2 দিন পর তোর বউ আমাকে খোঁটা দিয়ে কথা বলবে, এরপরে আমার খাবার বন্ধ করে দিবে, তারপর তোর বউ আমার সাথে রীতিমতো ঝগড়া করবে। তুই কি ঝগড়া শিখাচ্ছিস তোর বউকে আমাকে এসব বলে? মা, তুমি যে সমস্ত কথাগুলো বলছো তার বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আসিনি। আমি এই বাড়িতে নতুন একজন বউ নিয়ে আসছি, ও বাড়ির নতুন বউ,
তোমার দায়িত্বটা কি? বাড়ির সমস্ত কাজকর্ম তাকে বুঝিয়ে দেওয়া, তার সাথে ভালো আচরণ করা। আর তুমি তা না করে নতুন বউয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করছো। আল্লাহ রে আল্লাহ, আমার পোলা আমারে কি কইলো? হে আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ। ওই ওই হারামজাদি, কি রে 2 দিন হইল না তুই আইছস, তুই আমার পোলার কানে আমার নামে বিষ ঢুকাইছস। তোরে তোরে আমি যে কি করুম, আমার পোলা গেল, আমার পোলা নাই। আল্লাহ রে আল্লাহ, আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও, মরণ দাও। মা, আপনি এসব কি বলতেছেন? আপনি তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি। আমি কেন আপনার ছেলের কাছে আপনার নামে বিচার দিতে যাব? এই একদম চুপ। তুই কইছস আমার পোলার কাছে বানায় বানায় কথা। তুই যদি না কস, আমার পোলা কিভাবে আমার এইসব কথা কয়? মা, তোমার কথাতে এবং তোমার আচরণে আমার আর বুঝতে কোনো কিছু বাকি রইল না। তুমি একজন মুরব্বী মানুষ, মুরব্বী হিসেবে তোমার নতুন বউয়ের সাথে যেভাবে আচরণ করা উচিত সেটাই তোমার করতে হবে, যেটা পজিটিভ। আমি আর তোমাকে বেশি কিছু বলতে চাই না। চলো, ঘরে চলো। দেখুন নে, এই বউয়ের লগে কতদিন মজা করে, আমি বাচ্চা থাকতে না। দেখো, আমি এই সংসারে এসেছি সুখে শান্তিতে সংসার করতে। আমার কপালে কি আছে সেটা আল্লাহই জানে, কিন্তু আমার তো চেষ্টা করতে মানা নেই। তুমি কেন শুধু শুধু মাকে এইসব কথা বলতে গেলে? উনি আমার প্রতি রেগে গেলেন না? এখন উনি আমাকে কি মনে করবে, কি চোখে দেখবে? দেখো, আমার মা একটু রাগী স্বভাবের, তাকে কনভিন্স করে তোমাকে চলতে হবে। আসলে সে তো এ বাড়ির মুরব্বী, আমি চাইলেই তো তাকে শাসন করতে পারি না। আজকে তার এই স্বভাবের কারণে ভাই ভাবি বাড়িতে থাকে না, তারা ঢাকা থাকে। 3 বছরে বাড়িতে একটা টাকা কোনো খরচ দেয়নি। আমি বুঝতে পেরেছি। যাই হোক, তুমি যে চাকরিটা করো তাতে আমাদের 3 জনের অনায়াসে চলে যাবে। ভাই ভাবির কাছ থেকে আমরা কিছু আর আশাও করব না। আমরা 3 জন মিলে সুখে শান্তিতে সংসার করব। তুমি শুধু মাকে একটু বুঝিয়ে বলো, আমার উপর যেন এত রাগারাগি না করে। আমাকে একটু বুঝিয়ে দিলেই আমি সব কাজকর্ম নিজেই করতে পারবো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, আমি যখন বাড়িতে ঢুকলাম দেখলাম তুমি কান্না করতেছো। মা কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মারধর করেছে, এই সমস্ত কথা তুহিনকে বলা যাবে না। পরে কি থেকে কি হয়ে যাবে, আমি তখন মায়ের কাছে খারাপ হয়ে যাব। আমাকে খারাপ ভাববে মা। না না, 2 দিন গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এখন ওকে আমি কিছুই বলবো না। কি ব্যাপার, চুপচাপ আছো কেন? আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম বলো। আরে না না, মা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। মা তো আমাকে খুব ভালোবাসে। আসলে আমার মা বাবার জন্য অনেক মন খারাপ হচ্ছিল, তাই আর কি। আর শোনো, কালকে তোমাকে নিয়ে ক্লিনিকে যাব, তুমি রেডি থেকো। আমাকে নিয়ে ক্লিনিকে যাওয়া মানে? ক্লিনিকে যাওয়ার মতো তো আমার কিছু হয়নি। আরে বাবা, সে গেলেই বুঝতে পারবে। ঘুমাবো, ঘুম পাচ্ছে, আমি লুঙ্গিটা পরে আসি। ঠিক আছে, যাও। ওহ ওর তুহিন, এই তুহিন, আমি ভোরে হাঁটতে গেছি, হ্যাঁ বেলা 10টা বাজে, এখনো কারো ঘুম থেকে ওঠার নাম নাই। দরজা বন্ধ কইরা শুয়া রইছে বৌরনিয়া। এই তুহিন, তুই কি বৌরে নবাবজাদি বানাবি? হ্যাঁ 10টা বাজে এখনো নাস্তা খাই নাই। দুপুরে রানবো কখন, খামু কখন? এই তুহিন, বাইরে তুহিন। মা, আমি গোসলখানায় ছিলাম, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমি রান্না শেষ করে আপনাকে ডাক দিতেছি। সকাল 10টা বাজে, নবাবজাদি তুমি এখন ঘুম থেকে উঠছো? হ্যাঁ জানো না আমার ডায়াবেটিস আছে, সময় মতো না খাইলে তো আমি মাথা ঘুরায় পইরা যাব। সকাল 10টার খাবার খামো 1টায়, আর 1টার খাবার খামো রাত 10টায়। ফাইজলামি পাইছস? হ্যাঁ তুহিন কই, তুহিন গেছে কই?
আম্মা তুমি কিন্তু আজকে সকাল সকালে বের হয়ে গেছে, ওই যে কার কাছে যেন টাকা পায় সেই টাকাগুলো আনতে গেছে। ফকিন্নির বাচ্চা, আমার পোলা যখন আরো তো গেল তবে তুইলা দিয়া যায় নাই? হ্যাঁ, কি ব্যাপার? তুই নাস্তা বানাস্তা আমি কখন খামু ক? উত্তর দে। আমার পোলা 2 দিন হয় নাই তরে বউ কইরা এই বাড়িতে আনছে আর এখনই বস করে পালাইছস। হ্যাঁ, কি জাদু করছো, কি জাদু মন্ত্র করছো? হ্যাঁ, আম্মা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আসলে আপনার ছেলে যাওয়ার পর আমি আবার ঘুমায় পড়ছিলাম, কখন যে 10টা বেজে গেছে আমি খেয়াল করি নাই। আমার আর মারবেন না। আই হারামজাদি, তুই খারাপে দেখছস কি? হ্যাঁ, আমার খারাপ তো এখনো শুরু হয় নাই। তোর মতো ফকিন্নি একটা মাইয়া আমার পোলা এই বাড়িতে বউ কইরা নিয়ে আইছে। আমার পোলা যদি একটা বড়লোক বাড়ির মাইয়া বউ কইরা আনতো তাহলে আমি তো ওরে মাথায় কইরা রাখতাম। আর আমার পোলা একটা ফকিন্নির মাইয়া, গরিবের মাইয়ারে বউ কইরা নিয়ে আইছে, যার কোনো মা নাই, বাপ নাই, টাকা নাই, পয়সা নাই, আবার বড় বড় কথা কয়। মা, আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার আগে আপনার ছেলে তো আমার দেখে শুনে বিয়ে করে নিয়ে আসছিল। এখন আমাদের টাকা পয়সা নাই দেখা আপনি কি আমার ধইরা ধইরা মারবেন? আমার কি এমনি মার খাইতে হইব? তুই আমার মুখে মুখে তর্ক করে সালাম জানি তোরে না আমি এই বাড়ির উঠানে মারুম না, তাইলে কি হবো জানোস? পাড়া প্রতিবেশী দেখবো আর আমারে খারাপ কইব। তোরে আর মারুম আমি বাড়ির পিছে নিয়ে। চল আমার চল, ব্যথা লাগে। চল, ব্যথা তো লাগবেই। না, প্রেশার ঠিক আছে। তো ভাবি শরীরে এতগুলো আঘাত কিভাবে পাইছে? পড়ে গেলে তো এতগুলো আঘাত পাওয়ার কথা না। আমার তো মনে হচ্ছে আপনাকে কেউ মারছে। না ভাইজান, আমাকে কেউ মারেনি, আমি সত্যি গোসল করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। বুঝলাম, শরীরে আপনার আঘাত আছে, ব্যথাও আছে। তবে আমি ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, তুই ভাইকে বলে দিচ্ছি কিভাবে খাবেন। আপনি নিয়ম মাফিক অনুযায়ী ওষুধগুলো খেয়ে নিন, কেমন? আচ্ছা মশি ভাই, আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সত্যি করে বলো তো, বাড়িতে কি হয়েছিল? মা কি তোমাকে মারছে? তুমি আমার স্বামী, তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো না। মা সেই শুরুর দিন থেকেই আমার উপর অনেক অত্যাচার করে। ছোট একটা ভুল করলেই উনি আমাকে মারধর শুরু করে দেয়, আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করে। আমাকে ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা সবসময় এইসব বলে, আমার ফ্যামিলি তুলে কথা বলে। আমি এসব আর সহ্য করতে পারছি না। আমি অনেকদিন সহ্য করছি, আমি ভাবছি হয়তো বা 2 দিন গেলে ঠিক হয়ে যাবে, মা হয়তো বা পাল্টে যাবে। কিন্তু না, উনি পাল্টে যাওয়ার মতো মানুষই না। উনি দিনের পর দিন আরো ভয়ানক হয়ে যাচ্ছে। আমি সংসারে আর টিকতে পারছি না, তুমি কিছু একটা করো। আজকে যখন তুমি আরতে গেলে আমি তোমাকে বিদায় দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম থেকে উঠতে 10টা বেজে গিয়েছিল, আর এর জন্য মা আমাকে ইচ্ছা মতো মারধর করেছে। তুমি তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। আমি বুঝতে পারছি, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি প্রথম দিন থেকে তোমার উপরে যে অত্যাচার হচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম। আমি তখন মাকে কিছু কথা বলতে গেছিলাম কিন্তু বলতে পারিনি, অন্য কথায় কথাগুলো কাটিয়ে নিয়ে আসছি। আচ্ছা তুমি একটু রেস্ট নাও, আমি ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা তুন ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম, তবুও কথাটা না বলে পারতেছি না। মশি ভাই, আপনি কি বলবেন আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার মা আমার স্ত্রীর গায়ে হাত তুলছে। আমার মার এই ব্যবহারে আমাদের বাড়ি থেকে ভাই ভাবি চলে গেছে। আজকে আমি যদি আমার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে চলে যাই, এই মানুষটা কি খাবে, কিভাবে চলবে,
এই চিন্তাটা তার মাথার মধ্যে একটুও নেই। আসলে খালা কাজটা খুবই খারাপ করছে, তাকে একটু বোঝানো উচিত। আরে তার বয়স হয়েছে, নামাজ কালাম পড়বে, বাড়ির মুরব্বীরা যেভাবে থাকা দরকার সেভাবে থাকবে। বোঝানো ছাড়া তো আর তো কোনো উপায় নেই। আচ্ছা, কথা না বলি, ওষুধগুলো আগে নিয়ে আসি, চলো। কি ব্যাপার, দিন শেষ হইয়া রাত 9টা বাজে গেল, হ্যাঁ? এখন পর্যন্ত রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই, খাইতেও দিল না। উফ, কি দাও তো লাগছে। এই তুহিন, এই তুহিন, তুহিন, এই তুই কি করছ ঘরের ভিতরে, হ্যাঁ? বউয়ের হাত পা টিপস? মা, আমার বউ যদি অসুস্থ হয়, স্বামী হিসেবে আমি আমার বউকে সেবা যত্ন করতেই পারি, তাতে দোষের কি আছে মা? তাই বইলা তুই তোর বউয়ের হাত পা টিপবি, হ্যাঁ? ছি 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 ছি, এই কথাটা কইতে তোর লজ্জা লাগলো না? আচ্ছা, গ্রামের বাড়িতে যাইয়া ঘুরা ঘুরা দেখতো কোন স্বামীটা আর বউয়ের হাত পা টিপে, আর তুই মায়ের সামনে দাঁড়ায় বউয়ের হাত পা টিপার কথা কইতেছস? না মা, আমার লজ্জা করে না, কারণ আমার স্ত্রী অসুস্থ। আমার স্ত্রীকে আমি ছাড়া এই বাড়িতে দেখার মতো আর কেউ নেই। আমার স্ত্রী নতুন বউ এই বাড়িতে আজকে 3 দিন হলো আসছে। তুমি শাশুড়ি হয়ে, আমার মা হয়ে তাকে মারধর শুরু করে দিছো, তুমি তাকে মেরে অসুস্থ করছো। একটা বার কি তোমার উচিত ছিল না আমার স্ত্রীর পাশে বসা, তাকে একটু চোখে দেখা দেখা? আমার নামে তোর বউ এত বড় মিথ্যা কথা কইতে পারলো? এই ফকিন্নির বাচ্চা, তোর আমি মারছি, হ্যাঁ? আমার নামে দোষ দিতেছস? এই ফকিন্নির বাচ্চা রে, তুই আমার বাড়িতে আইনা আমার মান সম্মান নষ্ট করছস। এই, এই ফকিন্নির বাচ্চা, ক তোর আমি কখন মারছি, ক ক? আপনি আমাকে মারতেই পারেন মা, এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনি জানেন, এই বাড়িতে যেদিন আমি প্রথম পা রেখেছিলাম, সেদিন আমি আপনাকে নিজের মা মনে করেছিলাম। ছোটবেলা থেকে এতিম তো, জন্ম হওয়ার পর মা বাবার আদর ভালোবাসা পাইনি। এই বাড়িতে আমি এসেছিলাম এক বুক আশা নিয়ে, যে আপনার কাছ থেকে আমি আমার মায়ের আদর ভালোবাসা সবকিছুই পাবো। কিন্তু দেখেন, আপনি আমাকে এমন ভালোবাসা দিয়েছেন যেটা ভুলতে আমার অনেক কষ্ট হচ্ছে। তোর এসব কথায় আমার মন গলব না। তুই আমার বাড়িতে আইসস আমার এই মা ছেলের সম্পর্ক নষ্ট করার জন্য। তুই কি ভাবছস তোর মতলব আমি কিচ্ছুই বুঝি না? পোলার কাছে ভালো থাকস না? সারাদিন কিন্তু আমি কিচ্ছু খাই নাই। যা যা, তুই এখন রান্না করে আমার খাবার দিবি, তারপরে আমি খাবার খাবো। না মা, আমার স্ত্রী রান্না করতে পারবে না, কারণ ও অসুস্থ। তুমিও তো এই বাড়ির একজন সদস্য, আমার মা। তুমি তো রান্না করতে পারো না। তুমি চাইলে রান্না করতে পারতে, আমার স্ত্রীকে খাওয়াতে পারতে। ও যেহেতু অসুস্থ, আমি ওকে রান্না করতে দিব না। চলো। দেখছো, মায়ের না খাওয়ায় রাইখা বউয়ের হাত ধরে রুমে গেল গিয়া, হ্যাঁ? একটু চিন্তা করলো না আমি কি খামো? বউয়ের পক্ষে কথা কইলো? আমার জ্ঞান পানি খেয়ে থাকতে হইব নাকি? ডাক্তার সাহেব, আপনার কাছে তো যাচ্ছিলাম। গতকাল রাত থেকে ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা সব মিলে কি যে একটা অবস্থা। আবহাওয়া পরিবর্তন, ঝড় বৃষ্টি, প্রচণ্ড রোদ গরম, এতে জ্বর ঠান্ডা কাশি হতেই পারে। তো প্রতিটি মুহূর্তে শরীরের দিকে খেয়াল রাখতে হবে, সাবধানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন, কিন্তু টাকাটা আমি বাকি রাখবো, বিকালে দিব। আচ্ছা ঠিক আছে, বিকেলে দিলেই চলবে, চলো। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, আপনাকে তো অনেকদিন পরে দেখলাম, তো কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে। তো গ্রামের ডাক্তারি কেমন চলছে? এই চলছে আলহামদুলিল্লাহ, গ্রামের লোকজনকে নিয়ে আছি এই আর কি। তো ভাবি, আপনি ঢাকা থেকে জার্নি করে আসছেন, তো বাসায় যান, বিকেলে আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো মা, তুমি যত কথাই বলো, তোমার কথার 1 পয়সা মূল্য নেই। তোমার বড় ছেলে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পরে তারা এই বাড়িতে 6 মাস ছিল।
আর এই 6 মাসে তোমার অত্যাচার অন্যায় তারা সহ্য করতে পারেনি বলে ঢাকা শহরে পাড়ি দিছে। তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো, 3টা বছর তারা ঢাকা শহরে থাকছে, এই 3টা বছরে তোমার খরচ খরচা হিসেবে 1টা টাকা দিছে কিনা? তোমার পরনের একটা শাড়ি তোমার বড় ছেলে দিছে কিনা? এই 3টা বছরে তোমার সমস্ত দায়ভার আমি বহন করছি। এখন তো আমার সংসার আছে, আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি। আমাদের স্বাধীন মতো কি সংসার করতে দিবা না? তুমি কি বলতেছো এইসব? ভাই আর ভাবি কতদিন পর আমাদের বাড়িতে আসছে, তুমি ওনাদের এভাবে কষ্ট দিয়ে কথা কেন বলতেছো? দেখো, ওনাদের কষ্ট দিয়ে তুমি আর একটা কথা বলবা না। আর আম্মাও তো কষ্ট পাচ্ছে, যে কোনো কথারই তো একটা সৌন্দর্য আছে। তুমি আমাকে ঘরে নিয়ে বুঝিয়ে বলো, আমরা ঠিক বুঝতে পারবে। তুমি আমার সাথে আর খারাপ ব্যবহার করো না। যত নষ্টের গোড়া তুই। তুই যেদিন থেকে এই বাড়িতে আইছস সেই দিন থেকে পোলা আমার শত্রু হয়ে গেছে। 3 দিন হয় নাই এই বাড়িতে আইছস, আর পোলারে আমার থেকে দূর কইরা দিছস। ওই কি দিয়া জাদুটনা করছস? হ্যাঁ বল, কি দিয়া বশ করছস? কেমনে আমার পোলারে আমি পামু ক? আমার একটু জাদুটনা শিখাই দে। মা, আপনি বিশ্বাস করেন, আপনাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হোক এটা আমি কোনোদিনও চাইনি। আপনি তো মা, আপনার কষ্টটা আমি বুঝি, কারণ আমিও তো ছোটবেলা থেকে মা ছাড়াই বড় হয়েছি। আমি কোনোদিনও কখনো চাই না যে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক। তুহিন, তুমি প্লিজ মার সাথে আর খারাপ ব্যবহার করো না। এই তোর এই ঢঙের কথা ছাড়, তোর ঢঙের কথায় আমি ভুলবো না। তোরে সেদিন আরো মারা উচিত ছিল, ওই মারাটা কম ছিল। তোরে মাইরা একেবারে লাশ বানায় ফেলাইতাম, তাইলে ঠিক হতো। মা, অবশেষে তোমার মুখ দিয়ে সত্যি কথাটা বের হলো। দেখছো তো সত্যি কথা মুখ দিয়ে কিভাবে বের হয়ে আসে। শোনো বড় ভাই, আমি তোমাকে ফোন করে এই বাড়িতে নিয়ে আসছি জায়গা সম্পত্তি ভাগ করার জন্য। আমি আমার সম্পত্তির ভাগ চাই। তুমি যেমন তোমার বউকে নিয়ে আলাদা সংসার করতেছো, আমিও আমার বউকে নিয়ে আলাদা সংসার করতে চাই। শোনো মা, আমিও আমার জায়গা সম্পত্তির ভাগ চাই। এলাকার ময়মুরবি ডাকো, ডাইকা আমাদের 2 ভাইয়ের সম্পত্তি ভাগ করে দাও। আমার স্বামী ঠিকই বলছে, আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দেন, আর আমরা যা খুশি তাই করব। আর তোমার মা আমার উপরে কম অত্যাচার করে নাই। 3 দিন হইছে তোমার ছোট ভাইয়ের বউ আসছে, তার গায়ে পর্যন্ত হাত তুলছে। ছি ছি মাসি, শেষ পর্যন্ত আমার ছোট ভাইয়ের বউয়ের গায়ে তুমি হাত তুলছো? তোমার এই আচরণের জন্যে আমি বাড়ি থেকে চলে গেছিলাম। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি জায়গা সম্পত্তি ভাগ করে দাও, আমরা আজকে চলে যাবো। আমারও শেষ কথা, জায়গা সম্পত্তি যা কিছু আছে 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দাও। আজকে বিকেলবেলা গ্রামের ময়মুরবি যারা আছে আমি সবাইকে ডাকবো। চলো ঘরে আসো। তুহিন দাঁড়াও। কি ব্যাপার মা, এখানে বসে আছো, কি হয়েছে? কি হইব? তোর বউ রান্না বান্না করছে, আমি খাইতে পারছি, এই জন্য মন খারাপ করে বসে রয়েছি। বউ আসার পরেও আমারে বাড়িতে না খায় থাকতে হয়। মা, তোমাকে একটা কথা বলি, আমি বাড়িতে নতুন বিয়ে করে বউ নিয়ে আসছি। তুমি কি করতেছো? তাকে মারধর করতেছো, বকাঝকা করতেছো, মুখে যখন যা আসে তাই বলতেছো। তোমার কি আসলে বিবেক জ্ঞান কোনোদিনও হবে না? কি করতেছো তুমি এগুলো? তোরে কইলে তুই বিশ্বাস করলি? হ্যাঁ, এরকম ডাহা মিথ্যা কথা। আমি তার বউরে মারধর করি নাই। আচ্ছা, ও বউ হইছে, আমি কি একটু ফাইফরমাস দিতে পারি না? সেইটা আমার দোষ। হায় 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 রে, বললো কি আইতে না আইতে আমার পোলার কানে বিষ ঢুকায় দিল রে আল্লাহ রে। চুপ করো। তোমাকে আসলে কিছু বলতেও পারি না, বোঝাতেও পারি না। কিছু একটা বললেই চিল্লাচিল্লি করে সারা পাড়া একদম মাথায় নিয়ে নাও। পাড়ার লোকজন কি বলে, ওই যে শুরু হয়ে গেছে। একটাবার তুমি ভাবছো যে তোমার বড় ছেলে এই বাড়ি থেকে চলে গেছে, এখন আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তোমার অবস্থাটা কি হবে? তুমি কি চাও যে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই? আমার নামে কোটনামি করলে আমি গলা ধাক্কা দিয়া তরে আর তোর বউরে বাড়ি থেকে বাইর করে দেব। আইসে আমারে ধমক দিতে, বাড়িঘর আমার, আর আমারে বাইর করে দিব। আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসি, আমাদের শাশুড়ি আমার উপর খুব অত্যাচার করতো, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আমাকে মোটেও দেখতে পারতো না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো কি জানো, ওনার কথা হলো এই বাড়িতে যারা বউ হয়ে আসবে তারা হবে এই বাড়ির মালিক। আর এই কথা ভেবেই উনি আমাদের প্রতি প্রতিনিয়ত অত্যাচার করতে থাকতো। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর ভেবেছিলাম যে এই সংসারে এসে আমি একটা মা পাবো,
আমি তো কখনো মায়ের আদর পাইনি, হয়তোবা এবার মায়ের আদর পাবো। আমার সংসারটা আমি সুন্দর করে গোছাতে পারবো। জানো আপু, আমার তো মা নেই। আমি ছোটবেলা থেকেই মায়ের আদর ছাড়াই বড় হয়েছি। আমি ভেবেছিলাম আমি এই সংসারে এসে একটা মা পাবো, মায়ের আদর পাবো, সুখে শান্তিতে সংসার করব। এই সংসারটা আমি আমার নিজের মতো করে সাজাবো। আর উনি এই 3 দিনে আমার সাথে যে ব্যবহার করেছে, যে আচরণ করেছে, আমার ওনাকে আর সম্মান দেওয়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া যে যেমন, তার সাথে তেমনটাই করা উচিত। আর কতদিন সহ্য করে থাকবো বলো? যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি, দেখবো যে এই অন্যায়টা আমাদের সাথে সারা জীবন হতে থাকবে। বিশ্বাস করো বোন, আমি 3 বছর আমার স্বামীর সাথে ঢাকায় আছি, আমি কি যে শান্তিতে আছি বলে বুঝাইতে পারবো না। বিশ্বাস করো, আমার শাশুড়ির খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন বোধ আমি মনে করিনি। যদি সত্যি আমার শাশুড়ি আমাকে ভালোবাসতো তাহলে আমি এই বাড়িতেই থেকে যেতাম, আমি সারা জীবন তার সেবা যত্ন করতাম। তার প্রতি আমার যে মায়া, দরদ, একটা ভালোবাসা ছিল, ওনার প্রতি যে আমার একটা টান কাজ করতো, আজকে থেকে সবকিছু নষ্ট হয়ে গেল। আচ্ছা তুমি বলো তো, আমি আর কত সহ্য করব? সেই শুরুর দিন থেকে উনি আমার উপর নির্মম ভাবে অত্যাচার, এই সারাটা দিন আমাকে যা নয় তাই বলে কথা শোনায়, আমার ফ্যামিলি নিয়ে গালাগালি করে। আমি বুঝতে পেরেছি, আমি যদি এটা দিনের পর দিন মেনে নেই, তাহলে উনি আরো বার বেড়ে যাবে। আমি তার সাথে আর ভালো ব্যবহার করব না, ভালো মন্দ তার কোনো খোঁজ খবর রাখবো না। নিজের সংসারটা আমি আলাদা করতে চাই এবং করব। এই কি ব্যাপার, তুমি এইখানে বসে আছো, আমি তোমাকে বাড়িতে খুঁজতেছি। আমার বাড়িতে থাকতে একদম ভাল লাগে না। আমার কাছে কেন যেন দম বন্ধ হয়ে আসে। তোমার মা সারাক্ষণ আমাকে কথা শোনায়। শুধু কি কথা, উনি তো আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তুমি জানো, আমি না অনেক চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার, কিন্তু আমি পারতেছি না, আমি ব্যর্থ। উনি প্রতিটা কাজে, প্রতিটা সময় আমার গায়ে হাত তুলে। আমি আর কত সহ্য করবো তুমি বলো? বুঝতে পারছি আমি, আসলে ছোটবেলা থেকে কোনোদিন মায়ের অবাধ্য হইনি। মা যখন যা বলছে সবকিছুই শুনছি, কিন্তু মা এখন তোমার সাথে যে ব্যবহারটা করতেছে, এখন তোমার হয়ে যদি আমি মায়ের সাথে ঝগড়া করি, উনি আরো অশান্তি শুরু করে দিবে। তুমি জানো তোমার মা আমার সাথে কি কি করে? আমি এতদিন তোমার কাছে কিছুই বলিনি, কিন্তু না, আমি যদি চুপ করে থাকি, আমি যদি মুখ বন্ধ করে থাকি, উনি আমার উপর আরো অত্যাচার করবেন। উনি প্রতিটা সময়, প্রতিটা কথায়, প্রতিটা কাজে আমাকে কথা শোনায়। শুধু কি কথা, উনি আমার গায়ে পর্যন্ত হাত তুলে, কিন্তু আমি মুখ বন্ধ করেছিলাম। কারণ আমি চেয়েছিলাম এই সংসারে যেন কোনো অশান্তি না হয়। মা হয়তোবা আমার উপরে কোনো কিছু নিয়ে রেগে আছে, এক সময় না এক সময় ওনার রাগ ঠিকই কমে যাবে, আর উনি আমাকে ওনার নিজের সন্তানের মতো ভালোবাসবে। কিন্তু না, উনি তো সেই মানুষই না। উনি অমানসিক নির্যাতন করে আমার উপরে। একটুখানি ভুল হলেই উনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলে। তুমি বলো, আমি এইসব আর কতদিন সহ্য করব? আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি করতে পারি? আমি সন্তান হয়ে আমি আমার মাকে শাসন করব? এটা কি সম্ভব? মানে তোমার মা আমার উপর এত অত্যাচার করতেছে, তুমি সন্তান হিসেবে তোমার মাকে কিছুই বলবে না? হ্যাঁ আমি জানি উনি তোমার মা, তুমি ওনাকে খুব ভালোবাসো, কিন্তু উনি তো যেটা করতেছে সেটা অন্যায়। আমি আমিও তো চেয়েছিলাম এই সংসারটাকে আমি আমার নিজের মতো করে সাজাবো, গোছাবো। আর প্রতিটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে তার শ্বশুর শাশুড়ি, তার স্বামীর ভালোবাসা পেতে। আর উনি যে আমার শাশুড়ি, উনি আমাকে কোনোদিনও ওনার বউয়ের মর্যাদা দেননি। উনি সব সময় ওই বাড়ির চাকরের মতো আমার ব্যবহার করেছে। আমি তো এই বাড়ির বউ, আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। আমিও তো চাই। আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝে গেছি, আমি যদি মুখ বন্ধ করে থাকি, আমি যদি প্রতিনিয়ত ওনার অত্যাচার, ওনার নির্যাতন সহ্য করতে থাকি, উনি সারা জীবন আমার সাথে এরকম ব্যবহারই করবে। এর জন্য আমি ডিসিশন নিয়েছি, আমি ওনার অত্যাচার আর সহ্য করব না। আমি এবার প্রতিবাদ করতে শিখবো। আর শোনো, একজন ভালো মানুষ যখন প্রতিবাদ করা শিখে, তখন কিন্তু সে আগে পরে পিছনে কিচ্ছু চিন্তা করে না। তাকে কিন্তু তুমি তখন থামাতে পারবে না। এর জন্য আমি আগে থেকে বলতেছি, তুমি তোমার মায়ের একটা ব্যবস্থা করবে, আর নইলে আমি এই সংসার থেকে চলে যাব। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমিও তো মানুষ, তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, আর নইলে আমি এই সংসার থেকে চলে যাব। এটাই আমার শেষ কথা।
দাঁড়া, তোরা দু ভাই তোদের বাপের সম্পত্তি দুভাগ করে দুই বউকে নিয়ে চলে যাচ্ছিস, একটা জিনিস যে ফেলে যাচ্ছিস সেটা ভাগ করবি না? মা, ভাগ করার মতো আরো একটা জিনিস আছে যেটা আমাদের সবার অজানা। তুমি যেহেতু জানো, তাহলে বলো, আমরা দুই ভাই সেটা ভাগ করে নিব। তোরা দেখতে পাচ্ছিস না সামনে বসে আছি আমি, আমি তো তোদের মা, আমাকে ভাগ করবি না? আমি দুঃখিত, কিন্তু আজকে আমাকে এই কথাগুলো বলতেই হবে। আমি সারা রাত চিন্তা করে আপনার ছেলের সিদ্ধান্তটাই মেনে নিয়েছি। আমরা এই বাড়ি থেকে চলে যাব, আর আপনাকে এই বাড়িতে একাই থাকতে হবে। আপনাকে কেন আমাদের সাথে নিব না জানেন? কারণ আপনি এমন একটা মানুষ, আপনাকে যদি আমাদের সংসারে নেই, আপনি আমাদের সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিবেন। আর আমি আমার সুখের সংসারটা ভাঙতে চাই না মা। আমিও আপনারে আমার সাথে নিতে পারবো না, কারণ কি জানেন, আপনি আমার সুখের সংসারে আগুন লাগাবেন। মা, আমার আব্বা এই এলাকার মধ্যে একজন সৎ মানুষ ছিলেন। সৎ মানুষ হিসেবে ছোট্ট একটা ব্যবসা করতেন। সেই ব্যবসার টাকা দিয়ে আমাদের এতগুলো মানুষের সংসার চালিয়েছে। সেই সংসারে আমরা কয়জন মানুষ ছিলাম? তুমি, আমি, বড় ভাই। সংসারটা তো ভালোই চলছিল। তুমি মানুষটা আমার বাবাকে এক সেকেন্ডের জন্য কোনোদিন শান্তি দাও নাই। প্রতিটা মুহূর্তে মানুষটাকে সংসার ভালো নেই, সংসার ভালো চলছে না, সংসারে ভালো খেতে পারতেছি না, ভালো নেই করে একদম অস্থির করে ফেলছো। মানুষটা তোমার অত্যাচারে, যদিও আমাদের মাঝে বেশি দিন বেঁচে থাকতো, তুমি নিজে হাতে আমার বাবাকে হত্যা করছো তোমার অত্যাচারে। আমার বাবা এই দুনিয়াতে নাই, সে মারা গেছে। এই যে বড় ভাই যখন তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলো, তুমি শাশুড়ি হিসাবে তোর অনেক দায়িত্ব ছিল। এই বাড়ির বউকে ভালো রাখা, তোমাকে ভালো রাখা এবং আমাদেরকে ভালো রাখা তুমি করনি। আমার বাবার সাথে যে অন্যায়গুলো করছো, যে অত্যাচারগুলো করছো, সেটা এই মানুষটার সাথেও করছো। আজকে আমি যখন বিয়ে করে আমার বউকে এই বাড়িতে নিয়ে আসছি, আমাদের বিয়ের কয়দিন চলে? তুমি বলো মা, আমাদের বিয়ের কয়দিন চলে? মাত্র 5 দিন। এই 5 দিনে এই মানুষটাকে তোমার সহ্য হয়নি। উঠতে বসতে যখন খুশি তখনই তুমি তোমার ওই হাত তার গায়ে তুলছো। এইভাবে কতদিন চলবে? তুমি তো আমার মা, তোমাকে ধমক দেওয়ার মতো অধিকার আমার নেই, তোমাকে শাসন করার মতো অধিকার আমার নেই। তাই নিজেরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই যে একটু আগে বললা না, বাপের জায়গা সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমরা দুই ভাই ভাগ করে নিছি। তোমার ভাগটা আমরা নিতে পারতেছি না কেন জানো? শুধু তোমার কারণে। আমরা যদি না থাকি তখন বুঝবা আপন মানুষ হারানোর বেদনাটা কত কষ্টের, কত ভয়ানক, যেটা তোমার বোঝা উচিত। আমরা আছি তো, এর জন্য তুমি বুঝতে পারতেছো না। আমরা চলে যাচ্ছি। এই বাড়ি ঘরে কবে ফিরবো, কবে আসবো আমি জানি না। তুমি কিভাবে চলবে সেটা তোমার ব্যাপার। তোমাকে না নিলে যদি পাড়া প্রতিবেশী আমাদেরকে খারাপ বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। চলো। দাঁড়াও মা, আপনি অন্তত 4টা মাস আপনি আপনার নিজের মতো থাকবেন। আপনার 2 ছেলের এক ছেলেও আপনাকে কোনো খরচপাতি পাঠাবে না। আপনি কিভাবে চলবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারপর যদি আপনার মনে হয় যে এই বাড়িতে 2টা কাজের লোক না, 2টা বউ প্রয়োজন, বউদের সেবা যত্ন প্রয়োজন, তাদের ভালোবাসা প্রয়োজন, আপনি আপনার সেই মন মানসিকতা নিয়ে আমাদেরকে ডাকবেন, আমরা ঠিক আপনার কাছে চলে আসব। আমি তো সারা জীবন মা ছাড়া বড় হয়েছি, মায়ের আদর যত্ন কখনো পাইনি।
ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে হয়তোবা শাশুড়ির হাতে একটু ভালোবাসা পাবো, শাশুড়ি হয়তোবা আমার নিজের মায়ের মতোই আমাকে আগলে রাখবে, আদর যত্ন করবে। প্রতিটা মেয়ে তো তাই চায়, তাই না মা? কিন্তু আপনি তো পুরোই ব্যতিক্রম। আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। তার একমাত্র কারণ কি? আমাদের কোনো টাকা পয়সা নেই, আমরা গরিব। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়। চলো। আজকের আপনার দুইটা ছেলে, দুইটা বউ আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, তারা কিন্তু সেই চিন্তা করলো না। কিন্তু কেন করলো না জানেন? আপনার কর্মের কারণে। কথা আছে না, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। আপনি কর্মে যা করবেন, হারে হারে তা ফেরত পাবেন। তা ভালো হোক, মন্দ হোক। আহ